সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবাইর, এবং আমাদের সাথে চমৎকার তিনজন অতিথি আছেন যাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আজ আমরা কথা বলবো ইংলিশ অলিম্পিয়াড নিয়ে, এবং এই প্রসঙ্গে কথা বলতে আমাদের সাথে তিনজন আছেন। মোহাম্মদ আমানুল্লাহ, প্রতিষ্ঠাতা ইংলিশ অলিম্পিয়াড, আছেন আবু সাদাত, যিনি পরিচালক জনসংযোগ UIU, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং আছেন সামিহা সুলতানা মিম, হেড অফ হোস্টিং টিম ইংলিশ অলিম্পিয়াড। আপনাদের তিনজনকে স্বাগত এবং শুভ সকাল। কেমন আছেন আপনারা? ভালো, আলহামদুলিল্লাহ। শুভ সকাল আপনাদের। যদি প্রথমে একটু আমাদেরকে বলেন যে ইংলিশ অলিম্পিয়াডটা কবে থেকে শুরু হলো এবং এটার কততম আসর বসতে যাচ্ছে? ইংলিশ অলিম্পিয়াড শুরু হয়েছে 12 সালে। আসলে আমরা এটাকে ব্যাপক অ্যাক্টিভিটিতে নিয়ে আসছি 16 সালে, 2016-এ। এখন ৪৪তম আসর চলছে, সিজন 4 আসলে। তো প্রতিটা সিজন কমপ্লিট করতেই আমাদের 2 বছর লেগে যায়, কিন্তু কোভিডে আমাদের 4 বছর লেগেছিল। আচ্ছা, এটা টাফ টাইম ছিল। ইংলিশ অলিম্পিয়াডের বিগিনিংটা যদিও বাংলাদেশে, এখন কিন্তু এর কলেবর অনেক বড়। তার মানে এখন আমরা বাংলাদেশ থেকে ট্রেডমার্ক অ্যান্ড কপিরাইট নিয়ে পুরো ওয়ার্ল্ডে 103টা দেশে ইংলিশ অলিম্পিয়াডটা রান করছি। ফলে মানে প্ল্যাটফর্মটা এখন আর এখানকার গদিতে নাই, আমরা কমিউনিকেট করতে হচ্ছে গ্লোবালি, যেটা আমরা আগে একবার আলাপ করেছিলাম এই বিষয়টা নিয়ে। গ্লোবালি যোগাযোগটা করতে যে আমানুল্লাহ, আপনার কাছে কি মনে হয়েছে আমরা আসলে ইন্টারন্যাশনালি কম্পিট করবার জন্য কিংবা কোলাবোরেট করবার জন্য কতদূর ডেভেলপ হতে পেরেছি, কতদূর আমাদের এখনো যাওয়ার বাকি আছে, কি মনে হয়? এখন আমাদের ইয়াংরা খুব চ্যালেঞ্জিং, ওরা যে কোনো চ্যালেঞ্জ নিতে চায়, ঠিক না? এখন আমরা বলি যে তুমি এখানকার ন্যাশনাল সিটিজেন না, গ্লোবাল সিটিজেন। ফলে যাই উদ্যোগ হচ্ছে কিন্তু গ্লোবালি চিন্তা করছে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন, আমরা কিছুদিন আগে বরিশাল গেলাম, সেখানকার কিছু ভলান্টিয়ার, ক্যাম্পাস অ্যাম্বাসেডর্স আমার সাথে মিট করলো। তো সাইড লাইনে আমি যখন বলছিলাম যে তোমরা চাইলে অন্যান্য কোলাবোরেশন করতে পারবা, তুমি কি ইনিশিয়েটিভ নিচ্ছ আমাকে জানাবা, ইফ ইট ইজ পসিবল টু কানেক্ট আমরা কোলাবোরেট করব, আমরা নেটওয়ার্কিংটা করে দেব। তখন লাঞ্চ টাইম একটা ছেলে এসে আমাকে বললো যে ভাই আমরা একটা এনভায়রনমেন্ট নিয়ে আমাদের একটা উদ্যোগ আছে, আপনি কি আমাদের হেল্প করবেন? আমি বলছি এটাকে তোমরা গ্লোবাল করো, মানে শুধু ন্যাশনালি না বা বরিশাল না, যেখানে তোমার কানেকশন লাগবে আমরা সেখানে সাপোর্ট দেব। এবং গতকালকেই তারা আমাকে তাদের লোগো অন্যান্য জিনিস পাঠিয়েছে, আমরা বলছি ইয়েস আমরা সাপোর্ট। সো মোরাললেস এটা অলিম্পিয়াডের থেকেও নেটওয়ার্কিং এর একটা সুযোগ তৈরি করছে তরুণদের জন্য, যেটা সত্যিকার অর্থে আবু সাদ ভাইয়ের কাছে যেতে চাই। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দে হ্যাভ বিন ভেরি প্রম্পট অ্যাবাউট আপব্রিঙ্গিং অফ স্টুডেন্টস, মানে শিক্ষার্থীদের যেন আগামী চ্যালেঞ্জের জন্য তৈরি করা যায়, এই জন্য নানান সময় নানান কাজ করেছে। আপনাদের ডিজিটাল ল্যাব থেকে শুরু করে নানান রকম ক্লাব অ্যাক্টিভিটির কথা যদি বলি, আমাদের সুযোগ হয়েছে প্রচুর সংখ্যক বার আপনাদের অতিথি হিসাবে পাওয়ার। ইংলিশ অলিম্পিয়াডের সাথে একদম প্রথম থেকেই আপনারা যুক্ত, কারণটা একটু শুনবো, কেন? যেমনটা বলছিলেন, আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফ্রম দ্য ভেরি বিগিনিং একটা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীদের টিচিং লার্নিং প্রসেস কন্ডাক্ট করার পাশাপাশি ওই শিক্ষার্থীকে দক্ষ স্কিল হিউম্যান রিসার্চ করার জন্য যে ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিস করা দরকার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার একাডেমিক সোশ্যাল রেসপন্সিবিলিটির পার্ট হিসেবে এই জাতীয় কাজগুলো আঞ্জাম দিয়ে থাকি। আমরা এই জাতীয় কাজগুলোকে কোকারিকুলার অ্যাক্টিভিটিসকে প্যাট্রোনাইজ করি, আমরা এগুলোকে ফেসিলিটেট করি। তারই ধারাবাহিকতায় ইংলিশ অলিম্পিয়াড, ইংলিশ মিডিয়াম ম্যাথ অলিম্পিয়াড, লিডারশিপ স্কিলস, এই জাতীয় বিভিন্ন প্রোগ্রাম সারা বছরব্যাপী শিক্ষার্থীদের তাদেরকে ভালো মানুষ করার জন্য, মৌলিক নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ করার জন্য, মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ করার জন্য আমরা এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলোকে প্রমোট করে থাকি। এবং শিক্ষার্থীরা যেন তার পড়াশোনার পাশাপাশি এই জাতীয় স্কিলগুলো অ্যাডাপ্ট করে, মানে একদম স্কিল হিউম্যান রিসোর্স হতে পারে, এই জন্য ইউআইইউ তার জায়গা থেকে এই জাতীয় প্রোগ্রামগুলোকে অ্যাপ্রিসিয়েট করে এবং সর্বদা চেষ্টা করে যে শিক্ষার্থীদেরকে মানে পড়াশোনার পাশাপাশি এই জাতীয় জিনিসগুলোর জন্য তারা তাদের অ্যাডাপ্টেশনের সাথে অ্যাডজাস্ট করতে পারে। আচ্ছা, আমরা এটা সবসময় দেখেছি আসলে আপনারা R&D তো যেরকম ফোকাস করেন এবং এট দ্য সেম টাইম মানে স্টুডেন্টদেরকে মার্কেট রেডি করার কথা আসলে আপনারা ভাবেন। না, আলটিমেটলি ইউনিভার্সিটির এটাই আসলে সকল ক্ষেত্রেই করা উচিত, কারণ যেহেতু এটা দ্য লাস্ট ডেস্টিনেশন বিফোর ইউর প্রফেশনাল ক্যারিয়ার। একটু আমরা মিমের কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই, সময় দিব প্রশ্নটা ভাবার জন্য। বিং এ পার্ট অফ দিস ইংলিশ অলিম্পিয়াড অ্যান্ড নিজেকে ওইভাবে তৈরি করা, কারণ আরও প্রচুর সংখ্যক শিক্ষার্থী এখানে আসছে যাদের সাথে একটা এক্সচেঞ্জ হবে, এবং যেহেতু লিড অফ
হোস্টিং টিম, আমাকে ঠিক সেভাবে প্রিপেয়ার্ড হতে হবে, সেভাবে প্রম্পট থাকতে হবে। এই প্রিপারেশনটা কতদিন থেকে নেওয়া, এই প্রশ্নের উত্তরটা আমরা শুনবো, তবে তার আগে একটা বিরতিতে আমাদের যেতে হবে, ভাবার জন্য সময় দিয়ে গেলাম। দর্শক, সকালের বাংলাদেশ এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। বিরতির পর সবাইকে স্বাগত। সকালের বাংলাদেশ, আমি রুনি আছি, আমি সুলহাস জুবাইর আছি, এবং বিরতিতে যাওয়ার আগে আমাদের হোস্টিং টিমের যে লিড সামিয়া সুলতানা মিম, তার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম। My journey of English Olympiad started initially back in 2018, and I participated in English Olympiad back then, and since then I have done a lot of activities. এরপর আমি ইংলিশ অলিম্পিয়াডে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করি, তখন আমি কলেজে ছিলাম। এরপর আমি ভার্সিটিতে যখন আসি তখন আমি ইনিশিয়ালি ইংলিশ অলিম্পিয়াডের হোস্টিং টিম হেড হিসেবে জয়েন করি, অ্যান্ড এই তো এভাবে করেই চলছে। বাহ, হাউ ডিড ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ? ওই যে প্রশ্নটা, মানে এটা তো একটা বিগ জার্নি, যেমনটা এবং করে তার সাথে যদি আমি একটা ছোট একটা জিনিস অ্যাডও করতে চাই, যেহেতু হোস্টিং টিম বলা হচ্ছে এবং আমরা এখন জানি যে 103টা দেশেও আসলে এই ইংলিশ অলিম্পিয়াডটা করা হচ্ছে, তাহলে অন্যান্য দেশের হোস্টিং টিমের সাথে কোন ধরনের কোলাবোরেশন, তাদেরকে কোন ধরনের ট্রেনিং, গাইডিং, মনিটরিং, এগুলো আসলে আপনার জব ডিসক্রিপশনের মধ্যে পড়ে কিনা? আমাদের এখন আপাতত ঢাকাতে আমাদের হোস্টিং টিমে 20 জন মতো মানুষ আছে। আমরা একসাথে টিম আপ করে কাজ করছি, অ্যান্ড আমাদের বিভিন্ন ধরনের মিটিং হয়ে থাকে এবং সেই মিটিংগুলোতে আমরা নানা ধরনের কোল্যাব করে থাকি হোস্টিং টিমের। অ্যান্ড অলসো আমরা মেক শিওর করি যে এভরি ইভেন্টে আমরা যেন নতুন কিছু শিখতে পারি, নতুন কিছু চ্যালেঞ্জেস যেহেতু ফেস করা হয় অফকোর্স, তো সেই চ্যালেঞ্জেস থেকে আমরা ওভারকাম করা শেখা, অ্যান্ড অলসো হাউ টু গেট আদার্স প্রিপেয়ার্ড। অ্যান্ড there is a lot of things যে যখন কোনো ইভেন্ট কেউ অর্গানাইজ করে, অ্যারেঞ্জ করে, তখন তারা ফেস করে, তখন তারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন, বুঝতে পারে, অ্যান্ড সেগুলো থেকে ওভারকাম করার একটা সিচুয়েশন, একটা অপরচুনিটি আমরা তাদেরকে দিয়ে থাকি। এক্সপেরিয়েন্সও ডেভেলপ হয় তাদের ওভারকাম করবার। আমরা একটু আপনার কাছে আসতে চাই, সামিয়া সুলতানা মিম ইজ এ সাকসেস কেস অফ ইয়ার্স, এইভাবে যদি বলি, যেহেতু ওয়ান কাইন্ড অফ একজন পার্টিসিপেন্ট ছিলেন, এখান থেকে আস্তে আস্তে করে তিনি ডেভেলপ করতে করতে এই বর্তমানে এসে দাঁড়ালেন। আমরা যদি একটু 4 বছরের যাত্রায় জানতে চাই, কত সংখ্যক শিক্ষার্থীকে ইউ কুড রিচ, এন্ড কত সংখ্যক শিক্ষার্থী হ্যাড এ ম্যাসিভ চেঞ্জ? আমরা বলি যে আমরা 30 মিলিয়ন স্টুডেন্টসকে রিচ করেছি। ওয়াও, 30 মিলিয়ন। আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডরস আছে এখন ইংলিশ অলিম্পিয়াডে প্রায় 6000। ভলান্টারি, সবাই ভলান্টারি কাজ করে, এবং আমাদের যে টিম এটা কিন্তু ছড়িয়ে গেছে। না, হাউ ডু ইউ বেসিক্যালি কমিউনিকেট যদি এরকম এত সংখ্যক মানে অ্যাম্বাসেডরস থাকে, এদের একসাথে কিভাবে কথা বলা হয়? কমিউনিকেশনের সাথে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনাদের স্ট্রাকচারটা আসলে কিভাবে কাজ করে। কারণ যে মিমের কাছ থেকে শুনছিলাম যে সে আসলে স্কুল পর্যায়ে, সেখান থেকে কলেজ, দেন ইউনিভার্সিটি ছিল, একটা পর্যায়ে সে ইন্টারেস্ট শো করলো যে আমি কাজ করতে চাই। ব্যাপারটা এমন হয়, যেমন ওরা যখন পার্টিসিপেট করেছিল তখন সে কম্পিটিটর হিসেবে আসছে, সে যখন আসছে তখন সে দেখলো যে যারা অর্গানাইজ করছে এরাও সিনিয়র কেউ না কেউ ভাইয়েরা, বোনেরা, রাইট? তো তখন সে ইউনিভার্সিটি লেভেলে বা কলেজ লেভেলে যখন কাজ করে বা স্টাডি করে, তখন তারা দেখে যে অন্যরা কাজ করছে অ্যাজ এ লিডার, তখন তাদের ইন্টারেস্ট তৈরি হয় যে আমিও কন্ট্রিবিউট করতে চাই, কাজ করতে চাই। আমরা অনেক গ্র্যান্ড ফিনালিস্টকে দেখেছি, এবার তারা গ্র্যান্ড ফিনালিস্ট ছিল, এবার তারা কন্ট্রিবিউট করতে চায়। প্ল্যাটফর্মটা তাহলে মানে ইন্ডিভিজুয়ালি কারো না, রাইট, প্ল্যাটফর্মটা সবার জন্য। ফলে আমাদের পার্টিসিপেন্টরা যখন গ্লোবালি যাচ্ছে, যেমন জাপানে একটা টিম চলে গেল স্কলারশিপ নিয়ে, আমি তাদের রেকমেন্ডেশন লিখেছি, তারা সেখানে বসেই নক করছে যে ওয়াই নট ইন জাপান, আমরা কেন এখান পর্যন্ত নিয়ে পৌঁছতে পারি না? বাহ, ইভেন জাপানের একজন ডাটা সায়েন্টিস্ট, সে ইংলিশ অলিম্পিয়াড আইআইইউসির একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিল। সে আপনার রাকুটান চিনেন, আপনারা রাকুটান একটা বড় কোম্পানি, যারা টেকনোলজি কোম্পানি, এবং রাকুটান ভাইভারের মতো কোম্পানিতে যাদের ইনভেস্টমেন্ট আছে, ইয়াতে ইন্টারন্যাশনালি অনেক ফুটবল টিমের স্পন্সর। তো রাকুটানে সে সায়েন্টিস্ট, এবং সে বলল যে ভাইয়া আমি রাকুটানে বসে আছি, দেখছি এখানে ইংরেজির ব্যাপক প্রয়োজন, বরং জাপান সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ থেকেও তারা টিচার্স নেবে। বাহ, যেটা আমাদের জন্য অসম, এবং তাকে আমরা জাপান কোঅর্ডিনেটর করে দিলাম। বাহ, মানে অন্য কোনো মডেলে কি আসা যায়? আমানুল্লাহ ভাই, কেন বলছি, হয়তো শিক্ষকদের ঠিক এভাবে এই অবস্থায় ক্যারিয়ার একটা শিফট করতে বলে অনেকেই 2-3 বার ভাববেন বা চিন্তা করবেন, যেহেতু রেসপন্সিবিলিটি আছে। আমরা যেটাকে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখি, বা যেটাকে টিচার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা যাকে দেখি, এরকম কোনো মডেলে কি এক্সচেঞ্জ করা যায় কিনা? কারণ স্টুডেন্ট অনেকে হয়তো স্কলারশিপ চাইছেন, তিনি একটা স্কলারশিপ পেলেন, আর প্রত্যুত্তরে তিনি তার পক্ষ থেকে তার ইংলিশ এক্সপার্টিসটা হয়তো সেটা, হ্যাঁ, আমি আমার যারা স্টুডেন্টরা প্রিপেয়ার করছে নিজেদেরকে বাইরে যাওয়ার জন্য, আমি তাদেরকে বলবো মাস্ট তারা যেন ইংরেজিতে ভালো করে,
তাদের প্রিপারেশনাল কোয়ালিটিটা যেন উন্নত হয়। যেমন আমরা একটা জিনিসে ফোকাস করতে বলি আইপিএ, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটস, যেমন প্রনাউন্সিয়েশন ভালো হলে একজন নেটিভ স্পিকারের চাইতেও আমাদের স্টুডেন্টকে বেশি সুযোগ দেবে তারা, রাইট? না, আজকে রুনিয়া বলছিল এই প্রসঙ্গে একটি কথা, আমরা সেই প্রসঙ্গে আসবো আপনার কাছে। হ্যাঁ প্লিজ। তো এই যে মানুষজনকে তৈরি করছি, নট অনলি ইন জাপান, আমাদের পুরো ওয়ার্ল্ডে মানুষ ছড়িয়ে গেছে। এই যে 103টা দেশে সাহস থেকে, ওই যে আমাদের মানুষগুলো ছড়িয়ে গেছে, তারাই আমাকে নক করছে। আমি ভুলে হয়তো কোনো দেশকে মেনশন করলাম না, তখন সুইডেন থেকে একজন আমাদের স্টুডেন্ট নক করলো যে ভাই আমি সুইডেনে আছি। তার মানে রিপ্রেজেন্ট করার মতো মানুষ তৈরি হয়েছে, অ্যান্ড দে আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ থ্রু ইংলিশ অলিম্পিয়াড। ইংলিশ অলিম্পিয়াডটা একটা প্ল্যাটফর্ম, কিন্তু তারা তখন প্রাউডলি রিপ্রেজেন্ট করছে বাংলাদেশকে। বাহ, মানে যে ওনারশিপ ক্রিয়েট হয়, নিজের যে একটা লিডারশিপ ক্রিয়েট হয়, এবং এই যে চমৎকার অপরচুনিটি আপনারা ক্রিয়েট করে দিচ্ছেন, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। এবং আমাদের তো ইংরেজি একটা ভীতি রয়েছেই, ইংরেজির ভীতি রয়েছে, এবং এই বিষয়ে এরপর আসলে সাদাত ভাইয়ের কাছে আসতে চাই। যে এই প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেটা প্রথমে বলছিলেন আমান ভাই, যে আসলে 2 বছর লাগে আসলে আপনাদের অলিম্পিয়াডের পুরো বিষয়টাকে আসলে শেষ করতে, একটা ক্লোজিং দিতে, কেন এত সময় লাগে? এটা আসলে আরেকটা ছোট্ট প্রশ্ন করি সাদ ভাই এটার সাথে, ইউনিভার্সিটি লাইফ ইজ ভেরি টাফ, নানান রকম কোর্স, কুইজ, মক আপ, সারপ্রাইজ কুইজ, নানান ধরনের অ্যাসাইনমেন্টস থাকে, এর মাঝে আসলে স্টুডেন্টরা কিভাবে অ্যাকোমোডেট করে? যেটা বলছিলেন যে এই এত কিছুর মাঝে এই প্রোগ্রামটাকে এবং স্টুডেন্টদের সাথে কিভাবে অ্যাডাপ্টেশন করে। একটা শিক্ষার্থী তো পড়াশোনার, যেটা একটু আমার আগের প্রশ্নে আপনার সঙ্গে শেয়ার করছিলাম, যে শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি এই স্কিলগুলো তার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল ডেভেলপমেন্টের দরকার। তো আমরা ওইভাবেই আমাদের ডিজাইনটা, আমাদের একটা সেমিস্টারের স্টুডেন্টের পড়াশোনার পাশাপাশি যেন সে এই জাতীয় অ্যাক্টিভিটিগুলোকে কোপ করতে পারে, আমাদের প্রোগ্রামগুলো ওইভাবেই ডিজাইন করা হয়। অ্যাট দ্য সেম টাইম এই জার্নিটা যেটা বলছিলেন যে 2 বছরের, এটা তো একটা লেন্দি প্রসেস। এখানে সিলেকশন রাউন্ড থাকে, থিয়েটার রাউন্ড থাকে, ফাইনাল রাউন্ড থাকে, এই টোটাল মানে জার্নিটাকে কমপ্লিট করতে এই টাইমটা লেগে যায়। তো আমরা শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডারে ওইভাবে ডিজাইনটা করি যে তাদের একাডেমিক অ্যাক্টিভিটিস যেন হ্যাম্পার না হয়, তাদের মেইন পড়াশোনাটাকে ফোকাস রেখে ফার্দার ডেভেলপমেন্টের জন্য এই বিষয়গুলোকে আমরা ওইভাবে মিড টার্মের পরে, সেমিস্টার ব্রেকের মাঝে, অথবা ক্লাস চলাকালীন সময় ক্লাসের যাতে গ্যাপ না হয় বা হ্যাম্পার না হয়, এইভাবে ডিজাইন করা হয়। এবং স্টুডেন্টরা ইউজ টু, মানে এইভাবে তাদের মূল পড়াশোনাটাকে ঠিক রেখে আদার্স স্কিল ডেভেলপমেন্টের জন্য মানে তাদের এই কাজগুলো আমরা আঞ্জাম দিয়ে থাকি, এবং ওরা এখন খুব চমৎকারভাবে এটার সাথে যোগসূত্র বা সমন্বয় করে নিজেদের মতো করে নিজেরা খাপ খাইয়ে নিয়েছে। মিমের কাছে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করে আমরা ছোট একটা ব্রেক নিব, কিন্তু প্রশ্নটা রেখে যাচ্ছি যে একইভাবে ভাবনার জন্য। প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা ইভেন্টে নিশ্চয়ই কিছু না কিছু চ্যালেঞ্জেস আসে, যে চ্যালেঞ্জেস থেকে আমরা শিখি। কি ধরনের চ্যালেঞ্জ একটা হোস্টকে সবচেয়ে বেশি অফ গার্ড করে, যে বা হোস্টিং টিমকে অফ গার্ড করে? বা খুব চমৎকার প্রশ্ন, একটা সারপ্রাইজ প্রশ্ন ছিল। ছোট একটা বিরতি নিয়ে ফিরে আমরা উত্তরটা নিব। দর্শক, সকালের বাংলাদেশ দেখছেন, ফিরছে এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবাইর আছে, এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্রসঙ্গে আমরা কথা বলছিলাম। মিম, কামিং ব্যাক টু দ্য কোশ্চেন, রুনিয়া যেটা জিজ্ঞেস করছিল, একটা হোস্টকে সবচেয়ে বেশি অফ গার্ড কি করতে পারে একটা ইভেন্টে? একটা হোস্টের জন্য সবচেয়ে বেশি অফ গার্ডিং সিচুয়েশন সেটা হয় যখন কোনো আনপ্রেডিক্টেবল কোনো কিছু যখন চলে আসে। ওর আমাদের তো সব কিছু একটা স্কেডিউল মেনটেন করতে হয়, একটা লিস্টেড সব কিছু থাকে। তো যখন হুট করে সেই লিস্টটা যখন চেঞ্জ হয়ে যায়, দেখা গেল যে কিছু পারফর্মার আসবেন বা কিছু স্পিকার আসবেন, অ্যান্ড তাদের লিস্ট আমাদের কাছে আছে। তো যখন আমি লিস্টের যখন পারফর্মারদের ডাকবো, তখন কেউ যদি উপস্থিত না থাকে সেই মুমেন্টটাতে, তো তখন দেখা যায় সেই জায়গায় অন্য আরেকজনকে স্কেডিউল করে নিয়ে আসতে হয়। তো এই ব্যাপারটা অনেক বেশি বিব্রতকর হয়ে যায় যদি তিনি প্রেজেন্ট না থাকেন বা সিচুয়েশনটা। তার মধ্যে ছিল কুইক থিংকিংটা আসলে খুব ইম্পর্টেন্ট যখন আমরা এই ধরনের একটা প্রেজেন্টেশনে আছি। আমাদের তো মেইনলি সব কিছু ইমপ্রম্পটু হয়ে থাকে, তো অলওয়েজ প্রিপেয়ার্ড থাকতে হয় ফর চ্যালেঞ্জিং সিচুয়েশন। চমৎকার। আমরা আবার একটু আমানুল্লাহ ভাইয়ের কাছে আসতে চাই। আমরা তো ইংলিশ অলিম্পিয়াড নিয়ে বলছিলাম, একটু ডিজাইনটা শুনতে চাই। কি হয় 2 বছর জুড়ে ইংলিশ অলিম্পিয়াড? ধরুন আমি একজন শিক্ষার্থী পার্টিসিপেট করতে যাচ্ছি, কিভাবে? ইংলিশ অলিম্পিয়াডটা যদি ইংরেজির একটা কম্পিটিশন, আমি সবার জন্য বলি, ইট ইজ নট অনলি ইংলিশ, এবং এখানে গ্রামারও নাই, কিন্তু আমরা একটা প্রসেস ফলো করি, সেটা হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ। মানে ইংরেজিটা, আপনার আরেকটা প্রশ্ন ছিল অনেক আগে যমুনা টিভির একটা প্রোগ্রামে, যে আপনি যদি একটা ক্যাম্পাসে ডেভেলপমেন্ট চান, কি চান? আমি বলেছিলাম লিসনিং, রাইট? তো the more you listen, the more you learn, and the more you can say. লিসনিংটা খুব ইম্পর্টেন্ট। মানে if we do not listen too much, we cannot absorb them.
আমি অনেক শোনার পরে দেন আমার মুখ থেকে বের হবে। ফলে হ্যাঁ, এই জন্যই মা অনেকবার খেতে বললে তারপর খেতে যাই। সেটাই না, শুনতে হয়, প্রচুর শুনলে এটা কাজ করে। এবং যারা অন্য ভাষাও শিখবে তাদের জন্য প্রচুর লিসনিং করতে হয়। তো আমরা কি করি, ইংলিশ অলিম্পিয়াডে একদম কিডস থেকে, কিডস মানে হচ্ছে যারা ক্লাস 2 পর্যন্ত, তাদের জন্য একটা কিডস গ্রুপ আছে। যারা 3, 4, 5 তাদের জন্য স্মল স্টার্টস একটা গ্রুপ আছে। যারা 6, 7, 8 তাদের জন্য জুনিয়র্স একটা গ্রুপ আছে। যারা 9, 10 তাদের জন্য হাই ফ্লায়ার্স। যারা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের জন্য ট্রেল ব্লেজার্স। যারা পায়োনিয়ার অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি। এরপর আমরা বলছি সিনিয়র্স, যারা অ্যাবাভ এইচএসসি, একদম ইউনিভার্সিটিতে যারা আছে। এই যে অপরচুনিটি তো তৈরি করা হচ্ছে, কারণ এরা লার্নিং করতে আসে নট অনলি ইংলিশ, আমি বলেছি এখানে ইংরেজি বাইরে পার্সোনালিটি ডেভেলপ হয়, কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়, সফট স্কিল প্র্যাকটিস হয়। আপনি দেখেন আমাদের ডেভেলপমেন্টে, ওভারঅল ডেভেলপমেন্টে কিন্তু সফট স্কিলের 80% ভূমিকা। আমি এডুকেশনাল আমল ভাই, এই দুঃখিত আপনাকে থামাচ্ছি, একটু জানতে চাই, আমাদের প্রফেশনালসদের অনেকের আছেন এই ইংরেজি ভীতিটা কাটিয়ে উঠতে পারেনি আমরা অনেক বছর। আমি জানি সাদ ভাই হয়তো কাজ করতে গিয়ে এই বিষয়টা এক্সপিরিয়েন্স করেছেন, অনেকে দেখেছেন, এবং অনেকে শাইনেসের জন্য বলতেও পারেন না। কিন্তু যুগটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, এর কোনো কমিউনিকেশনের জন্য বিকল্প নেই। সবসময় গ্রামার চিন্তা করেন, যেভাবে আমাদের স্কুলগুলোতে শিখিয়েছে। এবং আপনি যে চমৎকারটা কথাটা বললেন যে এখানে কোনো গ্রামার নেই, ইউ জাস্ট হ্যাভ টু থিংক ইন ইংলিশ। এই যে গোষ্ঠীটা রয়েছে যারা এখন এই সাইলেন্সটুকু ভাঙতে পারছে না, নীরবতাটা ভেঙে বলতে পারছে না যে আমরাও চাই শিখতে, তাদের জন্য কোনো কিছু আছে নাকি? পুরো আসলে আমাদের লার্নিং প্রসেসটাতে সমস্যা। আপনারা জেনে খুশি হবেন, আমি এডুকেশন মিনিস্ট্রির এখন ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটির মেম্বার হয়েছি, এই যে নতুন কমিটি। ঠিক আছে, 5 বছর পর আপনার কাছে জানতে চাইবো কি পরিবর্তন। আগামী বছর জানবেন, আগামী বছরই জানবো। জুন জুলাইতে প্রশ্ন করবেন কিছু হচ্ছে কিনা। হ্যাঁ, নিশ্চয়ই প্রশ্ন করব। আমি 26 সালের জন্য কাজ করছি। সো আমাদের কাছে চ্যালেঞ্জিং হচ্ছে দ্য প্রসেস। দেখুন, আমি যখন আপনাকে বলবো আই উইল গো দেয়ার টুমরো, আমি কতগুলো স্ট্রেস ইউজ করছি, আই উইল গো দেয়ার টুমরো। কিন্তু আমি যদি এটা ট্রান্সলেশন করি কি হবে বলেন? আমি আগামীকাল ওখানে যাব, এরকম। কিন্তু আমি বলবো যে না, আমার যে নিউরোলজিক্যাল ফাংশন, আমি যেভাবে ইংরেজি বলছিলাম, আমার যে নিউরন অ্যাক্টিভ, আমি তো সেভাবে বলা উচিত ছিল আমি আগামীকাল সেখানে যাব, ঠিক না? আমরা সেভাবে বলি না, ফলে আমার যে নিউরনটা আপ করে ড্রপ করে, এই যে একটা পজিশনে চলে আসে, এটা আমাদের ব্রেইনকে হ্যাম্পার করে। তো এই ক্ষতিটা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়, তার মানে ইমপ্রুভমেন্ট হয় না আর। ওই যে প্র্যাকটিক্যালি আমি জিনিসটা করলাম না। এই জন্য আমরা বলি whenever you learn English you must learn it in English। বাহ। তার মানে আমি একটা ওয়ার্ড ডিকশনারি থেকে খুঁজছি। আপনি জানেন যে আমাদের দেশে একটা স্টুডেন্টস অনার্স মাস্টার্স করার পরেও ইংলিশ টু ইংলিশ ডিকশনারি সে ব্যবহার করতে জানে না। হ্যাঁ, কারণ আমরা বাংলা আসলে যেহেতু আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজে প্রথমে চিন্তা করি, তারপর সেটাকে আমরা ট্রান্সলেট করি, তারপর আমরা কমিউনিকেট করি। আমানুল ভাই, আমি আপনি একই কারিকুলাম পড়ে বড় হয়েছি, আমরা যদি একটু নিজেদেরই বিচার বিশ্লেষণ করি কেন পারি না, সমালোচনার মনে হয় প্রচুর জায়গা আছে। যে আপনার কাছে আসতে চাই আর একবার, জানি না সময় হবে কিনা, সাদ ভাইয়ের কাছে আমরা একটু যাব। আপনার কাছে যেতে চাই, এই যে ইংরেজির প্রতি যে ভীতি, এবং ইউনিভার্সিটিতে আসলে প্রচুর প্রেজেন্টেশন দিতে হয়, প্রচুর হয় না স্পিকিং এর স্কোপ আছে, সেখানে আসলে স্টুডেন্টদের জড়তাটা কোথায়? তারা কি সবসময় চিন্তা করে যে কারেক্ট ইংলিশ বলবো, না হলে বলবো না, নাকি আপনারা তাদেরকে এনকারেজ করেন যে যেভাবে তুমি এক্সপ্রেস করতে চাও সেভাবে নিজেকে প্রথমে এক্সপ্রেস করো, দেন ইউ উইল লার্ন হাউ টু এক্সপ্রেস ইয়োরসেলফ ইন দ্য রাইট ওয়ে? সাথে একটু ছোট্ট করে আমাদের মতো যারা ইংরেজি বলতে পারি না আমরা, তাদের জন্য প্রফেশনালস যারা, তাদের জন্য কোনো কিছু পরিকল্পনা করছে কিনা ইউআইইউ? জোয়ার ভাই, মানে যেটা বলছিলেন একটু আগে আলোচনায়, আমান ভাই বলছিলেন যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ল্যাক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ল্যাক অফ প্র্যাকটিস। এই জায়গাটা আমাদের মানে কারিকুলামে তো যে গ্যাপ আছে, বা আমাদের এডুকেশন সিস্টেমে যে সমস্যাটা আছে, এটা তো সবসময় আমরা সাফার করি। একটা শিক্ষার্থী 12 বছর পড়ার পরও সে প্রপারলি ইংলিশ রাইটিং স্কিলটা তার ভালো হয় না, তার স্পোকেনের যে স্কিলটা এটা আমরা প্রপারলি মানে তাকে দেখতে পারি না। তো এটার ক্ষেত্রে সমস্যা হলো যে আমাদের সিস্টেমটাকে, মানে সিস্টেম শুড বি চেঞ্জ, এবং এটাকে আরও মোরো মানে ইন্টারেক্টিভ করা, একজন লার্নারকে মানে তার পড়াশোনা শেষ করার পরে লার্নিং আউটকামটা প্রপারলি অ্যাচিভ হলো কিনা এটাকে ফিল্টার করার মতো কোনো ওয়ে ইভালুয়েট করার মতো কোনো ওয়ে নেই। এটা হচ্ছে সবচেয়ে মানে বড় গ্যাপ আমাদের কাছে। তো এখন এই জায়গাটায় শিক্ষার্থীদের মানে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য তো আমাদের বিভিন্ন ধরনের মানে আমরা অ্যাক্টিভিটি করি, ওয়ার্কশপ করি, সেমিনার করি, ইন্ডাস্ট্রি এক্সপার্টকে নিয়ে আসি, ইংলিশের এক্সপার্টদেরকে নিয়ে আসি। এত কিছুর পরেও
আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো বা আমরা ওই রকম প্রপার ফিডব্যাকটা পাচ্ছি না। এটার মূল কারণটা হলো যে আমরা ওই প্রপার এনভায়রনমেন্টটা তাদেরকে মানে দিতে পারছি না, বা আমাদের সিস্টেমটার মধ্যে আরেকটু হলো মানে ডেভেলপ করা, কিভাবে আরো ইন্টারেক্টিভ ওয়েতে আমরা এই জিনিসটাকে মানে ইমপ্লিমেন্ট করতে পারি। একটু মিমের কাছে আসতে চাই। মিম, 4 years back you and 4 years after, before and after, what change do you see? Huge change. Actually, before when 4 years back, it was in 2018, আমার ভীষণ গ্লসোফোবিয়া ছিল, প্রেজেন্টেশন অ্যান্ড অলসো পাবলিক স্পিকিং এর কিছু কিছু ল্যাকিংস ছিল, ইস্যুস ছিল। অ্যান্ড এখন তো আমি হোস্টিং টিমে হেড হিসেবে আছি যেহেতু, তো অনেক ওভারকাম হয়েছে। অ্যান্ড অলসো উই আর দ্য বেস্ট থিং ইজ উই আর এনকারেজিং আদার্স। আমার মতো যারা আগে যারা গ্লসোফোবিয়া ফেস করেছিল বা যারা গ্লসোফোবিয়া ফেস করছে বা ইনসিকিউরিটিস ফেস করছে ইন পাবলিক স্পিকিং, তারা এখন ওভারকাম করছে। চমৎকার, এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা আশা জাগা নিয়ে বিষয়। মিম, আবু সাদাত এবং মোহাম্মদ আমানুল্লাহ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। আমাদের সময় ফুরিয়ে গেছে। দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, শুভ সকাল। শুভ সকাল।